আজ ৩রা নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক বেদনাদায়ক দিন। ইতিহাসের সবচেয়ে নির্মম এক দিন আজকে হচ্ছে ৩রা নভেম্বর, এবং জাতির জন্য যেমন বেদনাদায়ক, নির্মম, ইতিহাসে সবচাইতে জঘন্য এবং লোমহর্ষক আজকে এই দিনটা। কারণ বিশ্বের কোনো ইতিহাসে নেই যে জেলখানার ভিতরে কোনো আসামিদের কোনো গণ্ডগোলের মাধ্যমে নয়, অত্যন্ত পরিকল্পিতভাবে সরকারি বাহিনী গিয়ে এই জেলখানার ভিতর বন্দি অবস্থায় কাউকে হত্যা করে। বিশ্বের ইতিহাসে নাই। যাকে আমার যে ভুল না হয় তার অবশ্যই বলবো যে এই হত্যাকাণ্ড কোনো ধর্ম, কোনো নীতি নৈতিকতা সমর্থন করে না। যেটা আজকে 1975 সালের এই নভেম্বরের ৩ তারিখে ঘটেছে, এবং যারা ঘটিয়েছে তারা কে? তাদের একটাই পরিচয় যে তারা বাংলাদেশ বিরোধী। কারণ এরা প্রবাসী সরকারের অর্থাৎ 1971 সালের বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে এনারা যুদ্ধ পরিচালনা করছেন পাকিস্তানের বিরুদ্ধে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য। তাদেরকে জেলখানার ভিতরে বন্দি অবস্থায় হত্যা করা হয়েছে, এবং তখন থেকেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটা আস্তে 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 যেন দুর্বল হয়ে পড়ছিল। তার ধারাবাহিকতায় আবার সামরিক সরকার তথা মেজর জিয়াউর রহমানকে বলি, মানে বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে মার্শাল কোর্টের মাধ্যমে 1280 জন মুক্তিযুদ্ধের সপক্ষের এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অনেক সামরিক কর্মকর্তাদেরকে, অর্থাৎ প্রায় 1280 জন সামরিক কর্মকর্তাকে শেষ করা হয়েছে। আর আস্তে 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 71 সালে যারা স্বাধীনতা চায়নি, স্বাধীনতার বিরোধিতা করেছে, সে রাজাকাররা তথা আজকের জামাত ইসলামেরা এবং তৎকালীন জামাত ইসলাম আস্তে 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 যেন বিকশিত হতে শুরু করেছে। কি এই 75 15 আগস্ট অথবা 23 নভেম্বরের পরবর্তীতে যারা ক্ষমতায় আসীন হয়েছে তাদের হাত ধরে। ঠিক একদিকে 71 সালের পরাজিত শক্তি, এ দেশবিরোধী শক্তি জামাত ইসলামের আস্তে আস্তে বিকশিত হচ্ছে, আর 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অথবা স্বাধীনতা অর্জনের জন্য যে দলটি আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে তাকে আস্তে আস্তে শেষ করে দেওয়ার পরিকল্পনা এবং শেষ করে দেওয়া হচ্ছিল। তাহলে একদিকে আওয়ামী লীগকে শেষ করা হচ্ছিল, আর অপরদিকে জামাত ইসলাম অথবা রাজাকার আলবদর আল শামস, এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলোকে আস্তে আস্তে বিকশিত করার জন্য সুযোগ করে দেওয়া হচ্ছিল। এমনকি তখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রে
অথবা দেশে ঢুকতে দেওয়ার কোনো অনুমতি দেওয়া হচ্ছিল না। রাষ্ট্র কর্তৃক যত রকম বাধা শেখ হাসিনার প্রতি সে বাধা সৃষ্টি করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ আস্তে আস্তে সংগঠিত হলো এবং আওয়ামী লীগের শক্তি ঐক্যবদ্ধ হলো, যার ফলে শেখ হাসিনা দেশে আসতে পারলেন। শুরু হয়ে গেল আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড। ঠিক ইতিহাস অনেক হয়েছে। শেখ হাসিনাকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে, যেটা ইতিহাস সাক্ষী হয়ে আছে। এখন যারা মেধাবী তাদের মেধাতে এসব কাজ করে না, তারা ইতিহাস ঘাটে না, ইতিহাস জানেও না, এবং যদি ইতিহাস পড়ে তারা এতটা নিষ্ঠুর, নির্মম, অনুভূতিহীন যে এইসব ঘটনাগুলো তাদের অনুভূত হয় না। শেখ হাসিনার উপর যে আক্রমণগুলো হয়েছে, আওয়ামী লীগের উপর যে আক্রমণগুলো হয়েছে, আওয়ামী লীগকে যে আওয়ামী লীগের যত জনগণকে হত্যা করা হয়েছে, যত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, যা আর কোন রাজনৈতিক দলগুলোর হত্যা করা হয়নি। এবং আওয়ামী লীগের লোকগুলোকে হত্যা করা হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে, যার বাস্তব প্রমাণ 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে, এমনকি 10 বছরের শিশু রাসেলকে দাঁড় করিয়ে রেখে হত্যা করা হয়েছে। তারপরও নাকি তারা ফ্যাসিবাদ হয়নি। ফ্যাসিবাদ বলছে কারা? যারা ওই 10 বছরের শিশু রাসেলকে হত্যা করেছে তারাই বলছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ। তারা ফ্যাসিবাদ নয়। এর চাইতে আর জঘন্য, নির্মম, লোমহর্ষক ঘটনা কি থাকতে পারে? আবার আওয়ামী লীগকে নির্বাচনের জন্য, আমি দুঃখিত, আমার প্রথমে উচিত ছিল যে এই 23 নভেম্বর যে জাতীয় 4 নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছে, এই হত্যাকারীদের তীব্র নিন্দা জানানোর পাশাপাশি তাদের বিধি আত্মার অথবা রুহের মাগফিরাত কামনা করা। আমি এই কন্টেন্টে বলতে গিয়ে, ধারাবাহিক আলোচনা করতে গিয়ে সেটা ছুটে গেছে। আমি তাদের যারা হত্যা করেছে, হত্যাকারী, তাদের তীব্র নিন্দা জানাই, এবং হত্যার যারা শিকার হয়েছে সে জাতীয় 4 নেতা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আবার ভোটের যে ইতিহাস, সে ইতিহাস 14 সালে কি হয়েছে, 18 সালে কি হয়েছে, 24 সালে কি হয়েছে, তার পূর্বেই আলোচনা করি সূত্রপাতটা কাদের দ্বারা হয়েছে। মাগুরা নির্বাচন হয়েছিল, সেখানে নির্বাচন কমিশনার দুঃখ করে সেই স্থান ছেড়ে চলে এসেছিলেন। সেটা বিএনপির দ্বারাই। বিএনপি সে নির্বাচনকে কিভাবে প্রহসন নির্বাচনে পরিণত করেছিল সেটা তো আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগের ইতিহাস ছিল না। একদলীয় নির্বাচন 96 সালে একদলীয় নির্বাচনটা কে করেছিল? প্রথম যেটা একদলীয় নির্বাচন হলো বাংলাদেশে, সেটা হচ্ছে 96 সালে। তখন বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, কেউ নির্বাচনে না আসলে আমরা একাই নির্বাচন করব, এবং একাই নির্বাচন করেছিল। শুধু তাই নয়, তত্ত্বাবধায়ক সরকারকে কে বিতর্কিত করেছিল 6 সালে? সেটা বিএনপির দ্বারাই হয়েছিল।
21শে আগস্ট 2004 সালে আওয়ামী লীগের জনসভায় অতর্কিত গ্রেনেড হামলা কে করেছিল? তখন তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল এবং বিএনপি সরকার সে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং ওই স্থানে বঙ্গবন্ধু ইউনিয়নেতে শেখ হাসিনার পর যে গ্রেনেড হামলা হয়েছিল, 26 লোক ওখানে স্পট ডেথ এবং 200 লোক পঙ্গু, সেগুলো আলামত তাড়াতে নষ্ট করার জন্য একদিনে ধুয়ে মুছে শেষ করেছিল এবং একটা জজমিয়ান নাটক করেছিল। তাহলে যাদের হত্যার মাধ্যমে যাদের জন্ম, হত্যার মাধ্যমে যাদের রাজনীতি, আজকে তারাই বলছে যে আওয়ামী লীগ সরকার হত্যা, গুম, খুন ইত্যাদি করেছে। কিন্তু তাদের ইতিহাসগুলো তারা বলছে না কেন? মানুষ কি জানে না তত্ত্বাবধায়ক সরকারকে কে বিতর্কিত করেছিল? তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডকে কে পকটস্থ করছিল? যে সেদিন বিচারপতি হাসান সাহেবকে সুপারসিডেট করে অথবা তত্ত্বাবধায়ক সরকারের যে অপশনগুলো আছে সেগুলো ব্রেক করে তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করছিল, এবং সেটা যখন সম্ভব হয়নি তখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে করলেন। তার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কে ছিনিমিনি খেলেছিল? যাই হোক, সেটা ইতিহাস হয়েই আছে। যারা বলছে তাদের ইতিহাসটা কি? কার কথা তারা বলছে? যারা এত অপকর্মের জন্ম দিয়েছে, যাদের হাতে এখনো হত্যাকাণ্ডের ঘটনার মধ্য দিয়ে যে রক্তপাত হয়েছে, সে রক্তে রঞ্জিত হাত যাদের, তারা এখন আরেক নিজেরা ফেরেশতা সাজতেছে, অন্যজনের বিচার শুরু করেছে। যাই, সেটাও বিচার হোক। এত মিথ্যা মামলা গোটা দেশব্যাপী আওয়ামী লীগ কারো বিরুদ্ধে করেছিল? অথচ এই সরকারের আমলে জুলাই আন্দোলনের পরবর্তীতে গঠিত সরকার এবং সরকারের সহযোগীদের মাধ্যমে এই যে যেমন বিএনপি প্রত্যেকটা জায়গাতে বাদী হয়েছে। যারা মার্ডার করেনি জানে না, কে মার্ডার হলো সেটাও জানে না, মার্ডার যে হলো তার আত্মীয় স্বজন কাউকে চেনে না, এরকম 200-300 করে আসামি গোটা দেশব্যাপী। এই যে মিথ্যা মামলা, এটা কে করেছে? আওয়ামী লীগ ইতিহাসে এগুলো আছে? নাই। আজকে তারা কিভাবে এই কথাগুলো বলে? তাই নয়, জুলাই, ঠিক আছে, জুলাই আন্দোলনেই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন তো 22 তারিখে শেষ। তারপরে হলো কি, একটি সঠিক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন, ইনক্লুসিভ, যে নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণের অর্থাৎ 12 কোটি ভোটারের রায়ের প্রতিফলন ঘটবে, আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, ইচ্ছার প্রতিফলন ঘটবে। কিন্তু আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তার প্রধান ডক্টর ইউনূস, শুরু থেকেই তার যত কর্মকাণ্ড, এটাতেও শুধু দেশীয় নয় বিশ্বব্যাপী যে এ তো নিরপেক্ষ সরকার নয়। তাহলে এই নিরপেক্ষ সরকার যেটা নয়, যেটা সম্পূর্ণভাবে 71 বিরোধী, তাহলে এইটা তো নিরপেক্ষ সরকার নয়। এর অধীনে নির্বাচন করার জন্য বিএনপি এগিয়ে যাচ্ছে। তাহলে বিএনপি কি করে বলতে পারে
যে আমরা একটা নিরপেক্ষ সরকারের তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের জন্য 14 সাল থেকে 13 সাল থেকে আন্দোলন করছি। একথা বলার কি অধিকার আছে বিএনপির? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস কি নিরপেক্ষ? এইখানে একটা ব্যাপার আছে। তাহলে বিএনপি কি করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নির্বাচন চাচ্ছে এবং তার নেতৃত্বে আয়োজিত নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে? তাহলে বিএনপি 13 সাল থেকে যে আন্দোলন করেছে এবং বলে আসছে একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার, সে কথাটা ভণ্ডামি। যদি বিএনপির ইচ্ছা ছিল নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা, নির্বাচনকালীন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা, তাহলে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কেন নির্বাচনে যাচ্ছে? যদি এটাই বিএনপির ইচ্ছা থাকতো যে সত্যিকার অর্থে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করা, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক আয়োজিত নির্বাচনে অংশগ্রহণ করত না। কারণ যেখানে 50% লোককে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন হতে যাচ্ছে, কি করে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে যায়? তাহলে এই যে 26 ফেব্রুয়ারি যেটা নির্বাচন হতে যাচ্ছে, এটা তো 96 ফেব্রুয়ারির আরেকটি 15 তারিখ ফিরে আসছে। তারা বিএনপির কোনো অধিকার আছে যে এই ভবিষ্যতে কোনোদিন বলতে পারবে যে বিএনপি সবসময় গণতন্ত্রকামী একটি দল, ডেমোক্রেটিক একটি দল? বিএনপি কোনোদিন বলতে পারবে যে আমরা আন্দোলন করেছি একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য? এটা তো বিএনপি চিরদিনের জন্য হারিয়ে দিল। তারপরে ইউনূসের বিএনপি কি কোনোদিন বলতে পারবে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল? যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করে, তাহলে যেই সরকার এবং যে মানুষটা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধ বিরোধী, তার অধীনে তার সঙ্গে বিএনপির আপোষ রফা কেন? আজকে বিএনপিকে তারা কি বলেনি, কি ভাষায় গালিগালাজ করেনি? এত নোংরা ভাষায় গালিগালাজ করেছে বিএনপিকে। কেন বিএনপিকে তো তারা স্বৈরাচার বলেছে, চাঁদাবাজ বলেছে, দখলবাজ বলেছে। শুধু তাই নয়, তারেক জিয়াকে মেয়ে মানুষের গোপন অঙ্গের সঙ্গে তুলনা করেছে। এটাকে অস্বীকার করতে পারবে? ইদানিং কি বলল জুলাই সনদ নিয়ে? এর আগেই বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া বলল অন্তর্বর্তীকালীন সরকারকে বিশ্বাস করতে হবে, তার কাছে ডিস্টার্ব দেওয়া যাবে না। আচ্ছা, বিএনপি এখন আবার কি বলছে? বলল তো যে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা প্রতারক। তাহলে বিএনপি কখন কি বলে? তারপর বিএনপিকে যে এত গালিগালাজ, বিএনপিকে দখলবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার তো বলেছে। নির্বাচনে আসার জুলাই আন্দোলনের পরপর তো বলেছে ডক্টর ইউনূসের পৃষ্ঠপোষকতায় গঠিত এনসিপির নেতারা তখন যে একটা স্বৈরাচারকে বিদায় করেছে আরেকটা স্বৈরাচার আনার জন্য নয়। অর্থাৎ বিএনপিকে বলেছে। আবার বিএনপি যখন বারবার আন্দোলনের সফলতার কথা বলে, সফলতার সাথে নিজেদের অংশগ্রহণের দাবি করে, তখন তো বলেছিল যারা বালুর ট্রাক সরাতে পারে না তারা আবার আন্দোলনের কথাবার্তা বলে, নির্বাচনের কথাবার্তা বলে। এখন আবার কি বলল যে তারেক জিয়াকে কি বলে চালের উপর কাওয়া তারেক জিয়া ঠিক মেয়ে মানুষের একটা গোপন অঙ্গের কথা বলেছিল। এর চাইতে জঘন্য কি থাকতে পারে? এখন আবার কি বলল
বিএনপিকে তারা জুলাই সনদে বিএনপিকে স্বাক্ষর করিয়ে নিয়েছে এবং বিএনপি ওখানে একটা শর্ত দিয়েছিল যে যেখানে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা উল্লেখ থাকে, অথচ পরে দেখা গেল এগুলো নাই। এবং এই জুলাই সনদে বেসিক যে স্ট্রাকচার থাকে একটা সনদের, জুলাই আন্দোলনকে যদি সার্টিফিকেশন করা হয়েছে তার একটা বেসিক স্ট্রাকচার, সেখানে অন্যান্য কিছু থাকলেও ধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিভিন্ন কিছু থাকলেও সেখানে গণতন্ত্র নেই, সেখানে আবার বিএনপি স্বাক্ষর করেছে। অথচ এটা নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলল, তাদের নোট অফ ডিসেন্টের অনুল্লেখিত বিষয়টা নিয়ে যখন কথা তুলল, তখন বিএনপিকে কত নোংরা কথা বলেছে যে বিয়েতে রাজি হয়েছেন, কামিননামায় সই করেছেন, এখন বাসর করবেন না, এটা কি হয়? ছি 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 ছি। বিএনপির মতো একটা দল কিভাবে কথাগুলো সহ্য করছে? এত নতজানু পলিসি। তারপরে তো বিএনপি আশা করেছিল 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে। জুলাই আন্দোলনের পরই 2 দিন পরে জনসভা ডাকিয়ে বলেছিলেন যে অতি দ্রুতই তারেক জিয়া এখানে এসে ভাষণ দেবেন। তারেক জিয়া কোথায়? শেষ পর্যন্ত এ যাবৎ দেখা গেছে ওই এনসিপি জামাত যেটা বলছে সেটাই হচ্ছে, বিএনপি যেটা বলেছে সেটা হয়নি, বরঞ্চ বিএনপি নিজে থেকেই যে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আপোষ হচ্ছেন বিভিন্ন কিছু নিয়ে। বিএনপি কেমন করে বলবে কোনোদিন খালেদা জিয়া আপোষের নেত্রী, যেটা ডক্টর ইউনূসের সঙ্গে এত আপোষ হচ্ছে, এত নতজানু পলিসি বিএনপির শুধু একটি, সেটা হচ্ছে ক্ষমতায় যাওয়া। এই যে 50% লোকের অধিক লোককে বাইপাস করে বিএনপি ক্ষমতায় যাবে, তারপরে হয়ে গেল, আমি ধরলাম নির্বাচন হয়ে গেল, বিএনপি ক্ষমতায় গেল, তারপরে বিএনপির ভবিষ্যৎটা কোথায় যাবে? ফেব্রুয়ারি মাসে 15 তারিখেও তো নির্বাচন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যত অপকর্ম করেছে সমস্ত দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে দিয়ে ডক্টর ইউনূস চলে যাবে। কারণ এদেশ জামাতিত্ব আছেই দুর্নাম, এদেশ বিরোধী, এনসিপির অস্তিত্ব থাকবে না, কিন্তু সমস্ত দায় তো বিএনপিকে নিতে হবে। সেদিন আজকে চট্টগ্রাম বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ, তারপরে সব কিছুই, সেন্ট মার্টিন দ্বীপ সব কিছুতেই আমেরিকার মালিকানা, আমেরিকার উপস্থিতি, এর দায়টাও তো বিএনপিকে নিতে হবে। কারণ সেদিন ইউনূসের নাম আসবে না। কারণ যদি ইউনূসের সঙ্গে কথা একটা আসবে, ইউনূসের সঙ্গে যতই এগুলো এখন প্রমাণ হচ্ছে আস্তে আস্তে যে সেন্ট মার্টিন সম্পর্কে বিএনপি যত বিরোধিতা করুক, 71 সালে ইউনূসের মিশনের যতই বিএনপি বিরোধিতা করুক, এগুলো শুধু ছিল একটা তাদের জনগণকে আইওয়াশ, কিন্তু ভিতর ভিতর তারা ঠিক আছে। এই বিএনপির অত্যন্ত ক্ষমতার মসনদের অত্যন্ত লোভের জন্য সমস্ত ইউনূসের, এনসিপির, জামাত ইসলামের অপকর্ম যা বিএনপির ঘাড়ে চাপবে, সেদিন বিএনপি হবে অত্যন্ত, বিএনপির একুল ওকুল সব যাবে, বিএনপি হবে কুলহারা এক কলঙ্কিনী দল। কারণ মানবিক করিডোর যেটা চালু করে দিচ্ছে রাখাইনের উদ্দেশ্যে, বার্মার সাথে সম্পর্ক খারাপ। আজকে ইনক্লুসিভ নির্বাচন না দিলে এই নির্বাচনে বিশ্ব পরিমণ্ডলে কোনো গ্রহণযোগ্যতা আসবে না, সেটা বিএনপির সামাল দেবে কী হবে? পার্শ্ববর্তী দেশ ভারতের বিরুদ্ধে যে কথাগুলো ইউনূস বলে গেছে, সমস্ত ভণ্ডামি মিথ্যা কথা ডক্টর ইউনূস, আসিফ নজরুলরা, তার দায় যে বিএনপি ঘাড়ে চাপবে। কাজে বিএনপিকে একঘরে করে দিয়েই ইউনূস চলে যাবে। ইউনূসের যেমন বাংলাদেশের প্রতি ইউনূসের কোনো দায়বদ্ধতা নেই, ছিল না কোনো দিন, চলে যাবে। কোনো দায় তিনি ঘাড়ে নিয়ে যাবেন না, সমস্ত বিএনপির ঘাড়ে দিয়ে চলে যাবে। বিএনপিকে এগুলো বোঝা উচিত ছিল।
বিএনপি এত অভিজ্ঞ একটি দল, রাষ্ট্র ক্ষমতায় বারবার অধিষ্ঠিত হয়েছে, রাষ্ট্র পরিচালনা করার যার অভিজ্ঞতা আছে, অথচ রাজনীতি হিসাবে তারা এতটা অপরিপক্ক, এটা এবার প্রমাণ করে দিল। আর বিচারগুলো তো আছেই। ডক্টর ইউনূসের দেশে অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর করে গেছে, বিএনপিটাকে সামাল দেবে কীভাবে? এ সামাল দিতে দিতেই বিএনপি হয়ে যাবে চিৎপাট। বিএনপি আবার 8 সালে 2001 থেকে 6 সাল পর্যন্ত যেভাবে রাষ্ট্র চালিয়ে যে অবস্থা হয়েছিল, হয়তো বিএনপির জন্য 1 বৎসরও, সেদিন তো 5 বৎসর লেগেছিল, কিন্তু এই ফেব্রুয়ারিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের মাধ্যমে, এবং বিএনপি তখন তো 2001 সালে একটা ভালো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে এসেছিল, আর এবার ডক্টর ইউনূসের সঙ্গে ষড়যন্ত্র করে 50% লোকের বেশি লোককে বাদ দিয়ে নিষিদ্ধ করে যে নির্বাচন করছে, বিএনপির অবস্থা হবে আরও করুণ। যে আমি বলে গেলাম, যদি নির্বাচন হয়ে যায় ফেব্রুয়ারিতে, এবং এখন যেভাবে চলছে যে 50% লোককে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অ্যালায়েন্স যারা আছে তাদেরকে বাদ দিয়ে, অর্থাৎ 50% লোকের অধিক লোককে বাদ দিয়ে নির্বাচন হয়ে গেলে এ বিএনপি 6 মাসও সরকার টিকবে না, এবং বিএনপির ভাগ্যে যে পরিণাম নেমে আসবে সেটা 15 বছর ধরে যেটা আসছে তার চাইতেও ভয়াবহ। কাজেই ওই একটু ক্ষমতা, ইউনূস বাঁচার জন্য ক্ষমতা দিয়ে পালাতে পারলে হয়। আর যেটা বিএনপি এখন সে টোপ গিলতে যাচ্ছে, অতএব এই টোপ বিএনপি না পারবে উগলে দিতে, না পারবে নিচে নামাতে, টুটিতে সে কাঁটার মতো আটকে থাকবে। অতএব বিএনপির ভাবা উচিত যে কি করা উচিত আর কি করা উচিত নয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যত অপকর্ম আছে সব দায় কিন্তু বিএনপিকে নিতে হবে, কারণ বিএনপির এই নতজানু পলিসি অথবা অন্ধকারে ইউনূসের সঙ্গে যে ষড়যন্ত্র, সেটা বিএনপির জন্য অভিশাপ হয়ে আসছে। বিএনপির এটা উপলব্ধি করা উচিত ছিল এবং এখনও উচিত, কারণ বিএনপি একটি দায়িত্বশীল দল এবং বৃহত্তম রাজনৈতিক দল, আর দেশের দায়িত্বশীল দল। এভাবেই শেষ হয়ে যাক, এটা বিএনপির ভালো মানের বুজুর্গ নেতারাও কর্মীরাও চায় না। যা বিএনপি করতে যাচ্ছে শুধু একটি, ওই ক্ষমতার মূলা। অতএব গলাতে কাটার মতো আটকে যাবে, যেটা নিচেও নামবে না, উপরেও উঠবে না। এই অবস্থায় বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করতে হবে যদি 26 ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। এই বলেই আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।